আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশে ও বিদেশে স্বর্ণের বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের মুখপাত্র আনোয়ার হোসেন। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত একুশে বিজনেস। ধন্যবাদ। একুশে টেলিভিশনের দর্শকদেরও আমন্ত্রণ এবং ধন্যবাদ এই প্রোগ্রাম দেখার জন্য। জি আনোয়ার ভাই, প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি, আজকের দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,08,382 টাকা। ঠিক আছে, এই যে দামটা কিভাবে নির্ধারণ হয় এবং এই স্বর্ণ যে আমরা কয়েকদিন আগেও দেখেছি 1 লাখ টাকা থেকে এই 2 লাখ টাকা আসতে খুব বেশি একটা সময় লাগেনি, স্বর্ণের দামটা কোথায় গিয়ে ঠেকবে এবং দামটা নির্ধারণ হয় কিভাবে, বাজুস কিভাবে দামটা নির্ধারণ করে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই গত 1.5 মাস 2 মাসের মধ্যেই অস্বাভাবিক বেড়ে গেছে গোল্ডের দাম। আর গোল্ড তো বাংলাদেশি পণ্য না, গোল্ড হলো সারা বিশ্বের আন্তর্জাতিক পণ্য হিসেবে, বা এটার অর্থনীতি এই গোল্ডের উপরে ডিপেন্ড করে, অথবা অল্টারনেটিভ কারেন্সিও বলে অনেকে। মানে এটা অর্থনীতি সব দেশেরই অর্থনীতির ডিপেন্ড করে, বা অল্টারনেটিভ কারেন্সি হিসাবে গোল্ড হলো সবার কাছে, সব জনপদে, সব সভ্যতায়, সব মানুষের কাছে পরিচিত এবং গ্রহণযোগ্য। তো বাংলাদেশের মার্কেট সেইখানে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটের তুলনায় খুবই নেগলেক্ট%। এইখানে আমরা শুধু দেখি অর্নামেন্ট হিসাবে, গোল্ড শুধু অর্নামেন্টের জন্য না। যে এগুলো নিয়ে আমরা আসবো, আপনার কাছে প্রথমে দাম নির্ধারণটা ওইটাই আমি আসতেছি। তো সেইখানে বাংলাদেশের দাম নির্ধারণ এইটা অর্নামেন্টের জন্য শুধু হয় না, এটা হলো বিশ্ববাজারে গোল্ডের দাম, পিওর গোল্ডের দাম কত হইল, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল আছে, অন্যান্য ব্যাংকগুলি আছে, তারা নির্ধারণ করে। এবং গত প্রায় এই ট্রাম্প সাহেব আসার পরে, ইউএসের প্রেসিডেন্ট, তখন সারা পৃথিবী একটি অস্থিরতা, অর্থনীতির অস্থিরতা তৈরি হয়েছে। সেই অস্থিরতায় দেখা গেছে যে ওই বিভিন্ন দেশ তার বিরুদ্ধে কথা বলছে, আবার উনি আরো কারো বিরুদ্ধে কথা বলছে। এই একটা অনিশ্চয়তার মধ্যে মানুষগুলি ছুটে গেছে, বিশেষ করে বড় বড় দেশের সেন্ট্রাল ব্যাংকগুলি গোল্ড রিজার্ভের দিকে চলে গেছে। তখনই গোল্ডের দাম অস্বাভাবিকভাবে বাড়া শুরু হয়েছে। হবার ফলে বাংলাদেশেও তার প্রভাব পড়ে। বাংলাদেশের নেইবার কান্ট্রি 3 দিক দিয়ে ঘেরা হলো ইন্ডিয়া। ইন্ডিয়া একটি বড় ইউজার, গোল্ডের ইউজার এবং রিজার্ভও তারা করে। তো যার জন্য সঙ্গতি রাখতে হয় ইন্ডিয়ার সাথে। বাংলাদেশে কিন্তু গোল্ড ইস্যু করে না, কোনো ব্যাংকও করে না, গভর্নমেন্টও করে না, কোথাও কোনোভাবেই সরকারিভাবে পাওয়া যায় না। পাওয়া যায় একমাত্র ব্যাগেজ রুলে, অথবা রিসাইক্লিং, অথবা স্মাগলিং। যে ব্যাগেজ রুলসে 100 গ্রামের বেশি জনপ্রতি আনতে পারে না, কিন্তু অনেকে বলছে এখনো স্বর্ণের বার আসে। এই ক্ষেত্রে কি কঠোর নিয়ন্ত্রণ হচ্ছে ব্যাগেজ রুলসে? আমি সেটাই বলছি যে ব্যাগেজ রুলে 100 গ্রাম পর্যন্ত এক বছরে একজন প্যাসেঞ্জার 1 বছরের ভিতরে একবারই আনতে পারবে, বা বারে বারে আনতে পারবে, কিন্তু 100 গ্রামের উপরে না। আর একটা হলো রিসাইক্লিং এর তো কোনো ভ্যালু ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হলো বাইরের মার্কেটের উপরে রিসাইক্লিং ঘুরে ঘুরে আসে। আর একটা হলো স্মাগলিং। তো স্মাগলিংটা আপনি তো যদি বন্ধ করার দায়িত্ব যারা স্মাগলিং করে তাদের দায়িত্ব না, আর জুয়েলারি ব্যবসায়ীদের দায়িত্ব না স্মাগলিং। স্মাগলিং এর জন্য বা এগুলি প্রোটেকশন দেওয়ার জন্য গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে। শুধু এয়ারপোর্টেই বিভিন্ন অর্গানাইজেশন, আমরা অনেক আগে থেকে জানি অ্যাপ্রক্সিমেট 17টা অর্গানাইজেশন আছে। এই 17টা অর্গানাইজেশন তারা মনিটরিং করবে। যখন তাদের মনিটরিং এর ব্যাপারে, তারপরও তো কত কেজিতে গোল্ড ধরা পড়ে, তার কত পার্সেন্ট ধরা পড়ে, আর কত পার্সেন্ট সেখান থেকে বের হয়ে যায়, এইগুলি তো সাধারণদের ভিতরে কোশ্চেন থাকতেই পারে। এই প্রশ্নটা আমরা অবশ্যই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে এই আপনার দামের ব্যাপারে আরেকটি প্রশ্ন রয়েছে আমার। যেমন আজকে আপনি জানেন $20 মতো ব্লুমবার্গের তথ্য অনুযায়ী পার ট্রয় আউন্সে ইউএসডিতে $20 মতো বেড়েছে এবং দাঁড়িয়েছে $4,118 পার ট্রয় আউন্স। এই যে $20 যে বেড়েছে ইউএসএ মার্কেটে, সেটি সমপরিমাণ কি আমাদের দেশে বাড়ে? কারণ অনেকে বলে যে বেশিও বেড়ে যায় পার্শ্ববর্তী দেশের তুলনায়। গোল্ডের প্রাইস নিয়ে এখন নতুন শুরু হচ্ছে গোল্ড ম্যানিপুলেশন গেম, তাহলে কি আমাদের দেশে বেশি বেড়ে যায় গোল্ডের দামটা?
হ্যাঁ, মানে এইগুলিতে আমি ধীরে ধীরে একটা একটা করে বলছি। প্রথমত যে বাড়ার যে প্রক্রিয়াটা আমাদের দেশে, সেটা আগে মানুষগুলিকে বুঝাতে হবে, জানাতে হবে যে আসলে কি 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 কারণে এখানে বাড়ে। সেটা হলো যে ইন্ডিয়ার সাথে আমাদের সাথে সম্পর্ক রাখতে হয়। ইন্ডিয়ার সাথে খুব ভালো সম্পর্কটা হলো মিডল ইস্টের দুবাই। দুবাই হলো বিশাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট। আর হলো এদিকে আছে সিঙ্গাপুর, ট্রেডিং হয়, গোল্ড ট্রেডিং। তো আমাদের সাথেও তাদের সাথে যোগাযোগ আছে। এখানে যারা প্যাসেঞ্জার আছে, স্পেশালি মিডল ইস্ট থেকে যে সমস্ত আমাদের ফরেন কারেন্সি আসে, রেমিটেন্স আসে, তারা ওই দুবাই হইয়া অনেক সময় ওইভাবে হাত বদল হইয়া আমাদের এখানে গোল্ডগুলি আসে। তো এর সাথে সমন্বয় হলো ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়াতে যদি 2000 টাকা কম থাকে ভরিতে, তাহলে বাংলাদেশ থেকে সব গোল্ড চলে যাবে। তার কারণে এখানে যাওয়া, যেখানে ট্রাক বুঝাই করে, বড় বড় কাভার্ড ভ্যান বুঝাই করে, এইখানে কন্টেনার বুঝাই করে জিনিসপত্র আসা নেওয়া করে, আর পকেটের ভিতর তো কোটি টাকা নিয়ে যাওয়া যায়। যার জন্য ওইখানের সাথে সমন্বয় করে আমাদের এখানে বুলিয়ন মার্কেট একটি আছে, যেটাকে বলে পিওর গোল্ড, তারা কিনা বেচা করে। এইটাকে বাংলাদেশি ভাষায় তাদেরকে বলা হয় পুদ্দার। এই পুদ্দাররা বা বুলিয়ন, তেজাবি সোনা বিক্রি করে, পিওর গোল্ড। এরা তখন এদের সাথে সমন্বয় করে বাংলাদেশের কারেন্সি, ইন্ডিয়ার কারেন্সি, দুবাইয়ের কারেন্সি, তারপরে হলো ডলারের সাথে সমন্বয় করে ইন্ডিয়া যেমন নির্ধারণ করে, ওইখানে বাংলাদেশও তারা পিওর গোল্ডের বাজারটা নিয়ন্ত্রণ করে। জি, এক্ষেত্রে নজরদারি করে সরকার? নজরদারি করার কোনো স্কোপ নাই, করে না। ইচ্ছা করলেও করতে পারে না। আচ্ছা, মানে সরকারের উচিত তো সবকিছু, যে দিতে পারবে সে নজরদারি করতে পারবে। আপনি একটা জিনিস দিলেন, খাবার দিলেন, নজরদারি করলেন যে ঠিকভাবে খাবারটা পড়ছে কিনা। আপনি তো দিচ্ছেনই না। আমাদের কাছ থেকে শুধু ভ্যাট আর ট্যাক্স নিচ্ছেন, এছাড়া আর আপনাদের তো কিছু করার নাই সরকার। এবং এটা ভালো দিক যে আপনারা নজরদারি চাচ্ছেন, জনগণেরও দাবি যে প্রাইসের উপরে নজরদারিটা করা উচিত। এখন দাম কত গিয়ে ঠেকতে পারে? আমি যে প্রথম প্রশ্নটি করেছি, এই যে 2,08,000 গেল, আমরা কয়েকদিন আগে ক্লিয়ার করি নাই, জনগণ তো ক্লিয়ার হইতে হবে যে তখন ওই তেজাবি সোনা পিওর গোল্ডের ওরা যখন দাম নির্ধারণ করে, তখন বাজুস এটাকে ওই দামটার উপরে একটা পার্সেন্টেজ ধরে, যে আমাদের বিজনেস যেহেতু অনেক বিনিয়োগ, এইখানে একটা পার্সেন্টেজ ধরে এই ভরি হিসাবে নির্ধারণ করা হয়। এই পার্সেন্টেজটা ধরা হয় কিভাবে? পার্সেন্টেজটা একটা স্পেশালি কোড আছে সেইগুলির জন্য। আপনি তো জানেন পৃথিবীর যে কোনো পণ্য বিক্রি করলে 10% তো মুনাফা করতে হয়। আচ্ছা, 10% নরমালি যে কোনো পণ্যেরই, কিন্তু জুয়েলারিতে 10% হয় না, আচ্ছা, তারও কম হয়। তার সাথে আরো প্লাস হয়ে যায় ভ্যাট, বিভিন্ন রকম মজুরি, আমাদের হাতে তৈরি গয়না, অন্যান্য এইগুলি। কিন্তু সেই হিসাবে যত বিনিয়োগ আছে জুয়েলারিতে, সেই বিনিয়োগ হিসাবে কিন্তু বিজনেস নাই। শুধু তাদের একটা মাত্র সান্ত্বনা যে এই পণ্যটা আমাদের নষ্ট হবে না, পচবে না, মানে স্টক লট হবে না, যেভাবে হোক আমার কাছে রইল, এইটাই এই একটা নিরাপদ জায়গা। জি, আপনার প্রাইস নিয়ে প্রশ্নটা যখন উত্তরটা শেষ হবে আমাকে বলবেন, তারপর আমার একটা রিপিট কোশ্চেন। ওইটাই হলো প্রাইসটা নির্ধারণ করা হয় ওই বুলিয়নদের উপরে। জি, এরপরে আমাদের আর হলো কোনো অবস্থাতেই মানুষে বলে যে এইরকম অন্য দেশে কম, আপনি কোনো দেশই রেশিওতে কম পাবেন না। আচ্ছা, প্রত্যেকটা দেশে সমানভাবে থাকে। বিশেষ করে আমরা বারে বারে বলছি যে ইন্ডিয়া হলো বড় দেশ, আমাদের সাথে ওরা সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলে। ওদের ব্যাংকগুলিতে ইস্যু করে, গোল্ড ইস্যু করে, আমাদের এখানে করে না। জি, আমি যদি সংক্ষিপ্তভাবে আপনাকে জিজ্ঞেস করি যে আমাদের দেশে আমি স্বর্ণ কেনার পরের দিন আমি বিক্রি করতে গেলাম, আমার 11 থেকে 20% দাম পতন হয়ে যায়, সমান মূল্য পাই না। অনেকে বলছে সৌদি আরব, দুবাই এসব দেশে পুরাতন স্বর্ণ বিক্রি করতে গেলেও প্রায় সমমান মূল্য পাওয়া যায়। এই অভিযোগটি কি সত্যি বলে মনে হয় আপনার কাছে? না, যারা করছেন তারা অ্যাকচুয়ালি সঠিক ধারণা তাদের নাই। আচ্ছা, আপনি সৌদি আরবে যারা যান, বেশিরভাগ লোকরা যান হজ রিলেটেড, তারপরে ওইখানে ওই দেশে অনেক আমাদের রেমিটেন্সের জন্য যারা করে অনেক শ্রমিক আছে, তারাও জানেন ওইখানে 15% ভ্যাট দিতে হয়। ভ্যাট নিয়ে যায় গভর্নমেন্ট, যেইখানে যাবেন ভ্যাট। তারপরে অনেক কিছু প্রোডাক্টের উপরে, তার ডিজাইনের উপরে, তার মেকিং ডিপেন্ড করে, এইগুলো কখনো ফেরত পাওয়া যায় না। তো এই জন্য হলো যে আপনি একটা পণ্য যখন বিক্রি করবেন, সেটাই যদি সেম প্রাইসে কিনেন, তাহলে আপনার মুনাফাটা কোথায়? এটা কোনো পৃথিবীর কোনো ব্যবসাতে এটা নাই। আজকে একটা শাড়ি 5 লক্ষ টাকা দিয়ে কিনেন, মানে একটা এক্সাম্পল, বা 1 লক্ষ টাকা দিয়ে কিনেন,
আপনি একদিন পরার পরে সেটা 5,000 টাকাও তার কাছে সেল করতে। জি, আপনার কাছ থেকে উত্তর পেয়েছে। আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে দাম কোথায় গিয়ে ঠেকবে এটা এখনো পাইনি উত্তর। আমরা বিরতির পরে আসছি, আপনি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ দর্শক, এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেস। দর্শক, বিরতির আগে দেশে ও বিদেশে স্বর্ণের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজসের মুখপাত্র আনোয়ার হোসেনের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি আলোচনায়। আনোয়ার ভাই, যেটা আপনি বলছিলেন যে তাহলে আপনি সৌদি আরব বলেন, দুবাই বলেন, সব দেশে আমরা যখন স্বর্ণ কিনবো, কেনার পরে বিক্রি করতে গেলে সমমূল্য কেউ পাবে না, সমান মূল্য কেউ পৃথিবীর কোথাও নেই, পৃথিবীর কোথাও নেই। এখন আসি আমাদের দেশে, আমি আজকে স্বর্ণ কিনলাম, 1 ঘন্টা পরে গেলাম অথবা একদিন পরে আমি বিক্রি করতে গেলাম, এটা তো পুরাতন স্বর্ণ হিসেবে কাউন্ট হবে। এক্ষেত্রে ডিসকাউন্টিং যে ফ্যাক্টরটা, এটা নিয়ে কিন্তু মত পার্থক্য রয়েছে, 11 থেকে 20% বলে থাকে। আপনার কাছ থেকে শুনতে চাই কত পার্সেন্ট ডিসকাউন্ট হতে হয়? ধন্যবাদ। অ্যাকচুয়ালি 1 ঘন্টা বা একদিন পরে এখানে কোনো ডিসকাউন্ট করা হয় না। এটা করা হয় সার্টেন টাইম আছে যে এটা ইউজ হয়েছে কেমন এবং এটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। আর হলো যেই দোকানেরটা, সেই দোকানে যদি দেওয়া হয় যখন এটা স্ক্র্যাপ হয়ে আসে, অর্থাৎ নর্মালি কেউ সহজে পাল্টাতে চায় না। উমেনরা তো গয়না পরে, আমরা গয়নার বিজনেস করি, 99.99% উইমেনরা সহজে চেঞ্জ করতে চায় না। পুরানো হলে তখন নতুন একটা ডিজাইন চায় তারা, সেটার পরিবর্তে আবার নতুন এই পুরানো গোল্ড দিয়ে কিনে। যখন পুরানো গোল্ডটা যায় তখন এটা আগে পিওর করতে হয়, পিওর করার পরে এইটা দিয়ে তখন আবার নতুন করে অর্নামেন্ট করে। আর পিওর করার পরে কি হয়, ওটা তো অর্নামেন্ট থাকে না। আর একটা অর্নামেন্ট তৈরি করতে গেলে বাংলাদেশের বাজারে আপনারা যে কোনো জুয়েলারি ইউজার যারা আছে তারা জানবে যে ওই নতুন গয়নার জন্য কারিগর যারা, আমাদের বিশ্ববিখ্যাত কারিগর হাতে কাজ করে, এই হাতে কাজ করা কারিগররা 12% তারা নিয়ে নেয় মজুরি। তাহলে চলে গেল আপনার 12%। এরপরে হলো আপনার ভ্যাট থাকে 5%, এই ভ্যাটটা বাদ যায়। আপনি তো গভর্নমেন্টে যেটা দিয়ে দিচ্ছেন সেটা তো আর ফেরত আনতে, কিন্তু ক্রয়ের সময়ও তো আমি ভ্যাট দিয়েছি। ক্রয়ের সময় দিলেন, আবারও নিলে আবারও দিতে হবে, যতবার না, বিক্রয়ের সময় না, ওইটা তো চলেই গেছে। আপনি বলছেন এক্সচেঞ্জের কথা। হ্যাঁ, এক্সচেঞ্জে ওই 12% দিতে হয়। দেওয়ার পরে তারপরে হলো সেই স্ক্র্যাপটা পিওর ফর্মে, পিওর করতে আবার একটা মানে আছে, চার্জ আছে। সেই চার্জটা দেওয়ার পরে তখন একটা ব্যবসায়ীর কতটুকু লাভ থাকে। আপনার 12%-এর পরে আরো যদি যায়, থাকলো 5%, একটা ব্যবসা কি 5% লাভ করতে পারে? কিন্তু 12% মজুরিটাও যৌক্তিক কিনা? 12% ছাড়া আপনি করতেই পারবেন না। এটা নিয়ে বহু চেষ্টা হয়েছে আমাদের কারিগরদের। গোল্ডের এত মূল্যের জন্য ওরা হাতে যখন কাজ করে প্রচুর লস হয়, হাত লস যেটাকে বলা হয়। সেই লসের জন্য এতটুকু পাউডার যদি চলে যায় তাহলে চলে গেল অনেক টাকা, চলে গেল। আপনি যা দেখবেন যে তাঁতিবাজার ওই সমস্ত এলাকা হলো মূল মানে কারিগরদের কারখানা। ওই সমস্ত জায়গায় রাস্তায় যে ঝাড়ু দেয় সেটারও একটা ভ্যালু আছে। ঝাড়ু দিয়ে দিয়ে ওইগুলি অন্য ঝাড়ুদাররা ওখানে যেতে পারে না, ওই এলাকা ভাগ করা আছে। ওইটাকে নিয়ে ঝাড়ুদাররা সেইগুলি আবার ধুয়ে ঠুয়ে ওই জায়গাতে গোল্ড রিকভারি করে। মানে অনেকগুলি স্টেক হোল্ডার আছে। বোঝা গেছে। এখন জিএসটি যদি আমি এক্সচেঞ্জ করতে যাই, তাহলে আপনি যেটা বললেন, যদি এটাকে স্ক্র্যাপ থেকে আবার চেঞ্জ করা হয়, মডেল ডিজাইন চেঞ্জ করে, তাহলে 17%। আর বিক্রি করতে গেলে কত পার্সেন্ট? না, বিক্রয় করতে গেলে 17%। আর যদি এক্সচেঞ্জ করতে গেলে হলে 10%। ওই পদ্ধতি একই, 10%। মানে আপনাকে তো 10% বাদ না দিলে আমি তো নতুন আর একটা গয়না তৈরি করে আপনাকে দিতে পারবো না। তখন এই 10% মজুরি এবং ভ্যাটের মজুরি তো আগে নতুন করে মজুরি না, মজুরি যেটা নিবেন সেটার জন্য মজুরি দিতে হবে। নতুন একটা গয়না নিলে মজুরি দিতে হবে। আপনার ম্যাটেরিয়ালসটা আমরা কাজে লাগালাম, কিন্তু মজুরিটা চলে গেছে 12%। তাহলে তো 22% হয়ে যাচ্ছে। না, 22% হচ্ছে না, 12% মজুরি আমরা দিচ্ছি। তার ওইখানে 10% বাদ দিয়া কিন্তু 12% দিছি। সেই ক্ষেত্রে আমাদের জন্য
একেবারে নেগলেক্ট পার্সেন্ট একটা লাভ হচ্ছে। জি, বোঝা গেছে। এখন সর্বশেষ স্বর্ণের দাম কোথায় গিয়ে ঠেকবে? আপনি জানেন যে এখন দাম বেড়েছিল, ইউএসএ তে ইন্টারেস্ট রেট, ফেডের ইন্টারেস্ট রেট কমেছিল, সামনে আবারও কমতে পারে। তাহলে আপনাদের মতে স্বর্ণের দাম কোথায় গিয়ে ঠেকতে পারে 2026 অথবা 25? মানে এইটা অ্যাকচুয়ালি বলা মুশকিল, তার কারণ ভবিষ্যৎ তো ভবিষ্যৎ। তারপরেও আমাদের যেটা ধারণা, এই যে ওয়ার্ল্ড ইকোনমিক্স এবং এই সমস্ত জিও পলিটিক্স অন্যান্য কিছু দিয়ে নেক্সট উইকে ট্রাম্প এবং শি জিনপিং এরা বৈঠকে বসতেছেন। বৈঠক তো বাতিল হয়ে গেছে শুনেছি। না, এরকম একটা ধারণা বৈঠকে বসতে সম্ভাবনা আছে। যদি হয়, ওদের ভিতরে যদি মিউচুয়াল হয়, তাহলে চাপটা অনেকটা কমে যাবে। এই চাপটা কমে গেলে গোল্ডের দাম সামান্য কমতে পারে। কিন্তু অসুবিধা মানে হলো যে এটা কিন্তু যেই রকম ডিমান্ড আছে, এই ভরসা পাচ্ছে না কোনো দেশ, কোনো জাতি ভরসা পাচ্ছে না, কোনো ব্যাংকও ভরসা পাচ্ছে না। তারা রিজার্ভে যাবে এবং এইটা এরকম ভবিষ্যৎবাণী হয়েছে যে $5,000 পার আউন্সে হতে পারে। তাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশও 3 লাখ টাকার উপরে চলে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, দর্শকদেরও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশে ও বিদেশে স্বর্ণের বাজার পরিস্থিতি, নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের মুখপাত্র আনোয়ার হোসেন। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। 21শে সঙ্গেই থাকুন।